এই সাই, আজ আমরা স্কুল থেকে পালিয়ে এসেছি বিয়ে বিয়ে খেলা খেলবো বলে। ঠিক আছে শ্রদ্ধা, এই নে তুই একটা মালা আমাকে পরিয়ে দে, আর আমি একটা মালা তোকে পরিয়ে দিচ্ছি। এই নাও সাই, এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও। ঠিক আছে, এই সিঁদুর আমি তোকে পরিয়ে দিলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। এসো সাই, আমার হাতে হাত রেখে শপথ করো, যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা কেউ কাউকে ছেড়ে আলাদা থাকতে পারবো না। শপথ নিলাম শ্রদ্ধা। আমাদের ছোটবেলার বরবউ খেলার সাথী, আজ মা কালীকে সাক্ষী রেখে আজ থেকে আমরা সত্যিকারের বরবউ হয়ে গেলাম। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারিবার, খুঁজি তোমায় আমি বারিবার। সাথী রে চিরদিন তুমি যে আমার সাথী রে, চিরদিন তুমি যে আমার সাথী রে, চিরদিন তুমি যে আমার। এই সাই, এবার আমাদের একসঙ্গে থাকতে আর কোনো অসুবিধা নেই। আছে আছে শ্রদ্ধা, তুই কেন ভুলে যাচ্ছিস? তুই হলিস আমার মালিকের মেয়ে, আর আমার মা তোদের বাড়িতে কাজের মাসি, মানে যাকে বলে চাকরানি, আর সেই চাকরানির ছেলে আমি। মন দেওয়া নেওয়ার কাছে মালিক চাকরানি কোনো ভেদাভেদ থাকতে নেই সাই। এইভাবে এইভাবে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না সাই। আমি তোকে দূরে সরাচ্ছি না শ্রদ্ধা, পরিস্থিতি আজ আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। না সাই না, কেউ আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে না। আর সত্যি সত্যি কেউ যদি আমাদের আলাদা করার চেষ্টা করে তাহলে আমি এই জীবন শেষ করে দেব। জীবন শেষ করে দিবি কি রে? আমি তোর মুখে বিষ ঢেলে দেব। আমার নাম সরলা, আমি সরল পথেই চলি আর সোজা কথা বলি। আবে এই ডুবে ডুবে জল খাচ্ছিস আর মনে মনে অনেক রাস্তা এগিয়ে গেছিস। আমি তোর সৎ মা, মানে কসাইখানার মা। মা, তোর বাবার আদর পেয়ে তুই মাথায় উঠেছিস, কিন্তু আমি তোকে বেশি দূর এগোতে দেব না। দরকার পড়লে আমি তোকে এখানেই মেরে ফেলবো। এ কি করছেন আপনি? এই হারামজাদার বাচ্চা, তোর গলায় আমি পা তুলে দেব। তুই কে রে? ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছিস? তোর কাঁথায় আমি আগুন লাগিয়ে দেব। তোর মা যাদের ঘরে বাসন মাজে তুই তাদের ঘরের মেয়েকে বিয়ে করতে চাস? দেখ তোর অবস্থাটা আমি কি করি। না মা, ওকে তুমি মেরো না। তুমি যত খুশি আমাকে মারো, কিন্তু ওকে মেরো না। আমি যে সহ্য করতে পারবো না। বাবা বাবা, এ তো গভীর প্রেম, একেবারে লাইলা মজনুর প্রেম। দাঁড়া, তোর বাবাকে আমি ডাকছি। এই যে এদিকে একবার এসো তো। আমি তোমার দুটি পায়ে পড়ি, তুই বাবাকে এখানে ডেকো না। পাছাড় পাছাড় হারামজাদি। এই যে ভিখারিনীর বাচ্চা, বড় ঘরের জামাই হবি, তোকে আমি হচ্ছি বড় ঘরের জামাই। নো নো নেভার, ইম্পসিবল। এত সাহস! শুভঙ্কর চৌধুরী মেয়েকে ভালোবেসেছে তার বাড়ির চাকরানির ছেলে, মেরে ফেলবো। শুভঙ্কর চৌধুরী, আই মিন ভয়ঙ্কর চৌধুরী, ওর মাল ছেলে দুটোকেই মেরে ফেলবো। কোথায় গেল কস্তুরী? কস্তুরী, কস্তুরী! আমায় ডাকছেন বাবু? কি রে, তোর ছেলেটাকে তো আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিস, চৌধুরী বাড়ির আত্মীয় হওয়ার স্বপ্ন দেখছিস? না বাবু, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে ধরতে যাও পাগলামি শুধু নয়, মূর্খামি। কথার জাদুতে তুই আমাকে ভোলানোর চেষ্টা করিস না। তোর স্বামী আমার কোম্পানির কর্মচারী ছিল, সে মারা যাওয়ার পর আমি তোকে দয়া করে আমার এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। সেই দয়ার তুই আজ এই মর্যাদা দিলি। আমার বাড়ির মন্দিরের উঠোনে এই করুণ দৃশ্যের নমুনাটা দেখতে হলো। আমায় বিশ্বাস করুন বাবু। নেভার! আমার বিশ্বাসের তাজমহলটা আজ ভেঙে চুরমার হয়ে গেল। যে আমাকে বেঈমানির ছবল মারবে তার বেশ তাজটা আমি ভেঙে দেবো। যে আবার এই নাবালিকা মেয়েটার দিকে পুনজোর দিয়েছে তার চোখ দুটো আমি উপড়ে নেবো। তুই দেখ আমি ওর কি অবস্থা করি। দয়া করে আপনি চুপ করুন। আমার ছেলে ছোট্ট একটা ভুল করে ফেলেছে, তার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? আমার স্বামীর মুখের উপরে কথা বলছিস? মন্দিরে বিয়েটা ছোট্ট একটা ভুল, আজ তোর মা ছেলে দুটোকেই আমি মেরে ফেলবো। আপনি
আমার ভুলের জন্য আপনি আমার মাকে শাস্তি দেবেন না। আপনি আমাকে যত খুশি মারুন, নিন মারুন। না সাই, আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। তার থেকে চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। সত্য, তুই আমার মান সম্মান সব রাস্তায় নামিয়ে দিলি, তুই আমার সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলি। চুপ! আমার অভিজাত্যের মাউন্ট এভারেস্টটাকে অবিশ্বাসের ডিনামাইট দিয়ে তুই ভেঙে চুরমার করে দিলি রে মা, তুই ভেঙে চুরমার। ওগো, তোমার চোখে জল? হাই 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 রে, এ আমার কি হলো রে? এর জন্য দায়ী এই বুড়িটা। আমার এই ভুলের জন্য একমাত্র তুমিই দায়ী সরলা। মানে আমি সরল পথেই চলি আর সোজা কথা বলি, আমি আবার কি করলাম? কি করনি তুমি? শ্রদ্ধার মা মারা যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করে শ্রদ্ধার মায়ের আসনে বসিয়েছিলাম। তুমি তো তার মায়ের অভাবটা দূর করনি, বরং নিজের মেয়েকে আপন করে ওই সৎ মেয়েটাকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। তাই মেয়েটা আজ আবার বিপথে চলে গেল। বাবু, আমাদের জন্য আপনাদের সোনার সংসারে আজ অশান্তি হোক এ আমি চাই না। আর এরকম একটা কুলাঙ্গারে জন্ম দেব এ আমি বিশ্বাস করতে পারছি না। মা! ভবিষ্যতে তুই আমাকে মা বলে ডাকিস না। তুই আমাকে এমন পরিস্থিতির সামনে দাঁড় করে দিয়েছিস যে তোর মা বলে পরিচয় দিতে আমার ঘেন্না হচ্ছে। ঘৃণা ভিখারিনী আজ রাজরানী হতে চাইছে, ডানকাকে ময়ূর হওয়ার শখ হয়েছে। না, আমি এরকম সুখের রাজভোগ খেতে চাই না। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তাহলে এক্ষুনি তুই তোর ছেলেকে নিয়ে এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যা। চলে যাব মা, আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চল সাই, আমার সঙ্গে চল। আমি শ্রদ্ধাকে ছেড়ে কোথাও যাব না। এই হারাম জাদাটা কাজ আমি শাস্তি দেব। আমার নাম শুভঙ্কর চৌধুরী, লোকে বলে ভয়ঙ্কর চৌধুরী। সরলা, এই সরলা, তুমি আমার বন্দুকটা নিয়ে এসো, আজ আমি ওকে গুলি করে মারবো। তার আগে তুমি আমাকে গুলি করো বাবা। হ্যাঁ, মারবো। তোরা চৌধুরী বাড়ির বাতাসকে কলুষিত করেছিস, তোদের দুটোকেই আমি গুলি করে মারবো। সরলা, কোথায় আমার বন্দুক? শ্রদ্ধা, মা আমার সঙ্গে বাড়ির ভেতরে চল। না মা, আমি তোমার সঙ্গে যাব না। সাই যেখানে যাবে আমিও সেখানেই যাব। মরণ ভিঙ্গিমের আদি খেতা দেখে অঙ্গ জ্বলে যায়। আমার নাম সরল, আমি সরল পথে চলি আর সোজা কথা বলি। শ্রদ্ধা, সাই যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। আজ আমি তোকে মেরে ফেলবো। ছেড়ে দিন বাবু, ওকে ছেড়ে দিন। ও বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দিন। তাহলে তুই মর। বাবু, আপনি আমার মাকে ছেড়ে দিন বাবু। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শ্রদ্ধাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের মতন আমার মাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাবু। সাই, এসো মা, এসো। শ্রদ্ধাঞ্জলি, ওরে অনেক আদর করে আমি তোর নাম রেখেছিলাম শ্রদ্ধাঞ্জলি, কিন্তু এই সায়ের সাথে তোর নামটা মিশে গিয়ে আজ আবার সব উলট পালট হয়ে গেল। তাই আজ থেকে তোর নাম আর শ্রদ্ধাঞ্জলি নয়, তোর নাম অঞ্জলি, শুধু অঞ্জলি। অবিনাশ, রন! আরে তোরা দু ভাই কোথায় গেলি রে? স্কুলে যাবি না? ভালোই ভালো বুঝি স্কুলে চলে যা, নাহলে তোদের মেরে মেরে আমি স্কুলে নিয়ে যাব। অবিনাশ, রন! এই, তুই অবিনাশের বন্ধু না? তাই স্কুলে না গিয়ে এখানে কি করছিস? না মানে এই, মানে করছিস কেন? সত্যি করে বলতো, অবিনাশ আর রোহন কোথায় আছে? নাহলে তাদের সঙ্গে তোকেও মেরে মেরে স্কুলে নিয়ে যাব। মামা, মামা? এই, তুই আমাকে মামা বলে ডাকছিস কেন? তুই কে? আমার নাম সাই। সাই? কোন সাই তুই? আমার মায়ের নাম কস্তুরী। কস্তুরী? মানে আমার বোন কস্তুরীর ছেলে, আমার ভাগ্নে? হ্যাঁ মামা। বাহ 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 বাহ! দীর্ঘ 20 বছর পরে সম্পর্কটাকে জোড়ার জন্য তোর মা বুঝি তোকে এখানে পাঠিয়ে দিয়েছে।
কিন্তু একবার সম্পর্কটা ভেঙে গেলে সে আর কোনোদিন জোড়া লাগে না। এই কথা তোর মাকে জানিয়ে দিবি। মামা এখনো তোমার রাগ যায়নি? কতদিন ধরে আমি গুমরে গুমরে কাঁদছি, কিন্তু যার জন্য কাঁদছি তার তো দেখা নেই। দাদা, কেন কেন তুই আমাকে দাদা বলে ডাকছিস? এই পৃথিবীটা বদলে গেছে। এই পৃথিবীতে আমার একজন বোন ছিল, সে অনেক দিন আগে মারা গেছে। 20 বছর হলো আমি তোমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি। মনে করে দিস না সেই অতীতের কথা। তুই তো তোর রাস্তা ধরে চলে গেলি, আমি পড়ে পড়ে মার খেলাম এই সংসার অভিমন্যু চক্রবর্তী। আমি সব শুনেছি দাদা। আমার জন্য গ্রামের লোকেরা তোমাকে এক ঘরে করে দিয়েছিল, সবাই রাস্তাঘাটে তোমাকে অপমান করতো। চুপ কর তুই। কেঁদে কেঁদে আমার চোখের জল শুকিয়ে গেছে। আমাকে নতুন করে কাঁদা, নতুন করে তুই কাঁদা। তোমার চোখের জল আমার জীবনের অভিশাপ হয়ে দেখা দিল দাদা। আমি এই ঘর ছেড়ে চলে যাও 5 বছর পর আমার স্বামী মারা গেল। আমি তখন আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কস্তুরী, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি আত্মহত্যা করতে পারিনি। কস্তুরী, তাই আজ ছেলেটাকে তোমার হাতে তুলে দিয়ে আমি সেই চরম পথ বেছে নেব। কস্তুরী, দাদা, এই হতভাগ্য দাদাটাকে ছেড়ে নতুন করে আর কোথায় যাবি রে বোন? আজ থেকে তুই হবি আমার সংসার নৌকার মাঝি। মা তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। আজ থেকে আমি মামা বাড়িতেই থাকবো, আর এই মামা বাড়িটা হবে আমার বাড়ি। বৌদি কোথায় দাদা? জানিস না কস্তুরী, আজ 5 বছর হলো সে আমাকে ছেড়ে স্বর্গে বাস করছে। দুটো ছেলেকে নিয়ে আমি কি সমস্যায় পড়ে আছি। মামা তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই। আজ থেকে তাদের দায়িত্ব আমার। তাদের দায়িত্ব তোর? ঠাকুর তোর মঙ্গল করুক। কস্তুরী, ছেলেকে নিয়ে ভেতরে যা। আমি অবিনাশ আর রোহনকে খুঁজে নিয়ে আসি, তারপর সবাই মিলে একসঙ্গে খাবো। যা যা, ছেলেকে নিয়ে ভেতরে যা। যা বাবা। মা কি ভাবছো তুমি? ভাবছি তোর কথা। সাই, তুই আমার মাথা ছুঁয়ে কথা থে। আজ থেকে শ্রদ্ধাকে তুই ভুলে যাবি। এটা তোর মায়ের দিব্যি। আজ থেকে শ্রদ্ধা তোর জীবন থেকে চলে গেল। আজ থেকে তোর নাম সাই নয়, তোর নাম শিবা, শিবা, শিবা। আমার মা আমার নাম দিয়ে গেল আজ থেকে সাই থেকে শিবা। শ্রদ্ধা, শ্রদ্ধা তুমি দেখে যাও, তোমার সাই আর সাই নেই। আজ থেকে ও হয়ে গেছে শিবা, শিবা, শিবা। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, খুঁজি তোমায় আমি বারে বার, খুঁজি তোমায় আমি বারে বার। সাথী রে চিরদিন তুমি রে মা, সাথী রে চিরদিন তুমি রে মা। আমার এই বাঁশির সুর রাধা রাধা বলে, তোমার ওই শ্যাম বলে ডাকে। আমার এই বাঁশির সুর রাধা রাধা বলে, তোমার ওই শ্যাম বলে ডাকে। সাথী রে ফিরে চিরদিন তুমি রে আমার সাথী রে,
চিরদিন তুমি যাই কত মাস যায়, যাই কত বছর, এইভাবে দেখতে দেখতে কেটে গেল 25 বছর। শুরু হচ্ছে 25 বছর পর। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। কিন্তু আমার বিনাশ করার জন্য আমার বাড়িতে হাজির হয়ে আছে ওরক হয়ে গোবিন্দাই নম ও সারা শিবা। কিন্তু ওর টাকা দিয়ে আমাদের পড়াশোনা ফট্টন্টি মারের সবকিছু, ও সবার চোখে প্রিয় পাত্র। কিন্তু আমি শালা একটা বিষাক্ত ছাত্র, আমার কাছে প্রিয়কে অপ্রিয় করতে কতক্ষণ। একা একা এখানে কি করছিস অবিনাশ? সর্বনাশ! দাদা, তুমি নাকি শ্রদ্ধার নামে একটা মেয়েকে অশ্রদ্ধার আসনে বসে এখানে পালিয়ে এসেছো। ব্যর্থ প্রেমিক কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যর্থ প্রেমিক। আমি ব্যর্থ প্রেমিক। আমার চোখের সামনে আগামী পৃথিবীটা বদলে যাচ্ছে। আমার মা আমাকে দিব্যি শিকল পরিয়ে আমার শ্রদ্ধাকে ভোলাতে চাইছে, কিন্তু ওকে আমি কিছুতেই ভুলতে পারছি না রে ভাই। ওকে আমি কিছুতেই ভুলতে পারছিস না। আমি সবসময় আমার হৃদয়ের মাঝে ওর ছবিটা ভেসে উঠছে রে ভাই, ভেসে উঠছে। হাসছে তাই তো এই সমাজটা হাসছে আর বলছে অশ্রুতে লেখা ব্যর্থ প্রেমের কাহিনী। দাদা, তুমি তোমার শ্রদ্ধার কথা ভাবো, আর আমি ভাবি আমার পরীক্ষার কথা। আসছি বর্দা। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভাবতে হবে রে ভাই, ভাবতে হবে। কারণ যার আঁচলে পাওয়া যায় সোদা মাটির গন্ধ, যার দু চোখে কাঁপা কাঁপা প্রদীপের আলো, যার মুখের ভাষা হয়ে যায় শঙ্খধ্বনি, তাকে কি কখনো ভোলা চায়? ভোলা চায় না রে ভাই, ভোলা চায় না। আমি সেদিন ভুলে যাব যেদিন এই পৃথিবী ছেড়ে আমি চলে যাবো রে ভাই। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। শিবা, 25 বছর হয়ে গেল, সে কি তোকে মনে রেখেছে? 50 বছর হয়ে গেলেও ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না মা। ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না। তো সন্ধ্যা হয়েছে, এতদিন বিয়ে করে সে তার শ্বশুর বাড়ি চলে গেছে। আমার যাক, ও যেখানে থাকুক, যেভাবে থাকুক, ও সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমি ঈশ্বরের কাছে কামনা করছি মা। ও স্মৃতি যেন চির অক্ষয় হয় মা, চির অক্ষয় হয়। কিন্তু বাবা, আমার যে একটা বৌমা চাই, আমিও নাতি নাতনির মুখ দেখতে চাই। না না না, ও কথা তুমি বলো না মা, কথা বলো না। আমি অন্য কোনো মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না মা। তাতে যদি দরকার হয়, আমি সারা জীবন অবিবাহিত থাকবো মা। কেন তুই অবিবাহিত থাকবি? কি অসুবিধা তোর? না মামা, আমি ও কথা বলিনি। আমি বলছিলাম কি, বল বল। আমি আমার ছেলেদের পড়ার খরচ জোগাতে পারবো না বলে তুই পড়া ছেড়ে দিলি। আমি জানি তুই বিয়ে করলে তোর ভাইদের প্রতি আদর যত্ন কমে যাবে বলে তুই বিয়ে করবি না। আমার ছেলের জন্য তুই যা করেছিস, আমি বাবা হয়েও তা করতে পারিনি। 7 জন্মেও তোর ঋণ আমি শোধ করতে পারবো না। এ তুমি কি বলছো মামা? কেন বলবো না? ভাইদের পড়ার খরচ জোগানোর জন্য তুই ট্যাক্সি চালিয়ে রোজগার করছিস। আজ তোর পরিচয়, তুই শিবা ড্রাইভার। দাদা, কেন তুমি অতীতের কথা মনে করাচ্ছ? অবিনাশ রোহন চাকরি পেলে কি আমার শিবা ড্রাইভার থাকবে? মা তুমি তো ঠিকই বলছো মা, তুমি ঠিকই বলছো। মামা মামা দেখে নিও, আমাদের অবিনাশ একদিন বড় অফিসার হবে। অবিনাশ, দাদা দাদা, আমার পরীক্ষার টাকার জোগাড় হয়েছে তো? অবিনাশ, আমি তোকে কতবার বলেছি না তো পরীক্ষার টাকা আমরা জোগাড় করতে পারবো না। শিবার ট্যাক্সি চালিয়ে কত টাকা রোজগার করবে? এই তো 4 মাস আগে তোকে 1 লক্ষ টাকা দিয়েছে। বাবা, আজকের মধ্যে আমার 2 লক্ষ টাকার দরকার, মানে 2 লাখ রুপিজ। টাকা না দিলে আমি ফাইনাল পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার সব পরিশ্রম বেকার হয়ে যাবে। আরে
তুই কোনো কিছু চিন্তা করিস না রে ভাই, কোনো কিছু চিন্তা করিস না, আমি তো আছি। তুই পরীক্ষা দিবি রে ভাই, তুই পরীক্ষা দিবি। কি করে পরীক্ষা দেবো দাদা? আজকের আমার 2 লক্ষ টাকা লাগবে, মানে এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আমি 2 লক্ষ টাকা দেবো। কিন্তু কি করে দিবি? কে দেবে তোকে? এই যেখান থেকে গেলেই তো হয় বাবা, না হলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। বাবা আমি তোমার নিজের বড় ছেলে বাবা। পর আপনের প্রশ্ন নয়, তুই পরিস্থিতিকে বোঝার চেষ্টা কর। আমার কিছু বোঝার দরকার নেই। তোমরা যদি টাকা দিতে না পারবে তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর দরকার কি ছিল? মামা তুমি অস্থির হচ্ছ কেন? আমি তো অবিনাশের টাকা জোগাড় করে ফেলেছি। কিন্তু এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলি সবার জানার দরকার। মা গো, তুমিও আমাকে বিশ্বাস করতে পারছো না মা? কিন্তু শিবা, এত টাকা তুই কোথায় পেলি? গৌরচন্দ্রিকা না করে সত্যি কথাটা বলে দাও না দাদা। বল শিবা, এত টাকা তুই কোথায় পেলি? বল আমাকে, বল এত টাকা তুই কোথায় পেলি? হ্যাঁ আমি বলছি, টাকার জন্য আমি আমার ট্যাক্সিটা বিক্রি করে দিয়েছি। এ শিবা, এ তুই কি করেছিস? এ তুই কি করেছিস? ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে গেছে তুই। যে ট্যাক্সি ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারিস না, তাকে তুই বিক্রি করে দিলি। তুমি কোনো কিছু চিন্তা করো না মামা, তুমি কোনো কিছু চিন্তা করো না। দেখিনো আমাদের অবিনাশ চাকরি পেলেই আমাদের সব দুঃখ অবসান হয়ে যাবে। আমাকে বোঝাস না, আমাকে বোঝাস না তুই। আরে নিজের মায়ের পেটে ভাই ভাইকে চেনে না। আরে এ তো মামা তো ভাই। আরে এ চাকরি করলে তোর কি লাভ হবে? চিৎকার করে কি লাভ? ট্যাক্সি তো বিক্রি করে দিয়েছে। কস্তুরী, দাদা। এখনো সময় আছে। শিবাকে বল টাকাটা ফেরত দিয়ে ট্যাক্সিটা যেন ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ট্যাক্সি ফিরে নিয়ে আনলে অবিনাশ পরীক্ষা দেবে কি করে? ও পরীক্ষা না দিলে শিবার কি ক্ষতি হয়ে যাবে? দাদা ছেলে মানুষই করো না, 2 লক্ষ টাকার জন্য অবিনাশের পড়া আটকে যাবে। থাক থাক পিসিমা, আমার আর টাকার দরকার নেই, আর পড়াশোনারও দরকার নেই। এই অবিনাশের সবাই বিনাশ চায়, কিন্তু আমিও সবার সর্বনাশ করে ছেড়ে দেব। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব। এ ভাই কোথায় যাচ্ছিস রে ভাই, কোথায় যাচ্ছিস? তুই কি জানিস না তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন রে ভাই, কত স্বপ্ন। তুই চাকরি পেলে মামা তোকে নিয়ে সবার কাছে কত গর্ব করবে। তাছাড়া আমাদের ছোট ভাই রোহনের তো আসার সময়ই হয়ে গেল। জানো মামা, আমাদের রোহন মামাটি মানুষকে ভালোবাসে। হয়তো সে এসে এক্ষুনি বলবে এই জন্মভূমি মাটি আর মা, আমার কাছে দুই সমান। বর্তমানে এসে গেছে বর্দা। এই জন্মভূমি মাটি আর মা, আমার কাছে দুই সমান। এই জন্মভূমি মাটি আর মা, আমার কাছে দুই সমান। পিতা আমার পরম গুরু, দাদা ভগবান। পিতা আমার পরম গুরু, দাদা ভগবান। মা তুমি আমার ভগবতী মা। তুমি আমার ভগবতী মা। শুধু বড় ছেলেকে নিয়ে বাবা গর্ব করবে না, এবারে ছোট ছিল চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে বাবাকে আরো গর্বিত করেছে। এখন আমি সাব ইন্সপেক্টর। বাবা রোহন, বাবা তুই এই পরিবারটাকে বাঁচিয়ে দিলি রে, এই পরিবারটাকে বাঁচিয়ে দিলি। বাবা। শিবা ট্যাক্সিটা বিক্রি করেছে শুনে ভাবলাম আমাদের সংসারের রথটা বুঝি এইখানে আটকে গেল। কিন্তু বাবা, তুই চাকরিটা পেয়ে বড় উপকার করলি রে বাবা,
বড় উপকার করলে। এ সবই ভগবানের ইচ্ছা। আমার ভগবান তো তোমরা পিসি। এই রোহন, তোর মুখে এই খুশির নিউজটা শুনে না আমাদের নাচতে ইচ্ছে করছে রে ভাই। হ্যাঁ তোমরা তো সবাই আনন্দ করছো, কিন্তু আমার ভগবান যদি বর্দা এক করে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। বর্দা বর্দা আজকের এই আনন্দের দিনে তুমি কাঁদছো কেন কাঁদবো না রে ভাই, কেন কাঁদবো না? আমরা যদি তোকে আরো বেশি করে টাকা জোগাড় দিতে পারতাম তাহলে তাহলে তুই আরো বড় অফিসার হতে পারতিস রে ভাই, অফিসার হতে পারতিস। আসলে কি জানিস তো ভাই, আমাদের সীমিত রোজগার তো। ভুলিনি বর্দা, ভুলিনি। ছোটবেলার কোনো কথা আমি ভুলিনি। আমরা যখন স্কুলে যেতাম তখন তুমি পড়া ছেড়ে দিয়ে আমাদের পয়সা জমানোর জন্য গ্যারেজে কাজ করতে যেতে। আমাদের নতুন জামা কিনে দিয়ে তুমি তালি মারা ছাড়া জামা পরতে। আমাদের নতুন বুট জুতো কিনে দিয়ে তুমি খালি পায়ে হাঁটতে। সেসব দিনের কথা আমি ভুলবো কি করে গো বর্দা? আমি ভুলবো কি করে? এই হতভাগা, আজকের এই আনন্দ দিনে ওসব কথা বলতে নেই। সবই তো ঠাকুরের ইচ্ছা রে ভাই, সবই ঠাকুরের ইচ্ছা, তাই না? আজকের এই আনন্দ দিনে আমরা সবাই নাচে গানে মেতে উঠি। আয় আসুক না ঝড়, উঠুক তুফান বাড়ি, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আসুক না ঝড়, উঠুক তুফান বাড়ি, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের প্রাণে, বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে। ভেতরে খাবি চল। পিসি পিসি না মানে আমি কিছু বলবি? পিসি পিসি একটা কথা বলতে আমি সাহস পাচ্ছি না, আর না বললেও চলবে না। আরে কিন্তু কিন্তু করছিস কেন? বলে ফেললে কি বলতে চাইছিস বল। বর্দা হ্যাঁ, বর্দা সঙ্গীতা নামে একটা মেয়েকে আমি ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা গেছে, আর মেয়েটা সেই অ্যাক্সিডেন্টে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেছে বাবা। আজ আর এই পৃথিবীতে আমি ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই গো বাবা। সর্বনাশ, তুই কি সত্যি সত্যি মেয়েটাকে বিয়ে করে ফেলেছিস নাকি রে? না 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 না, আমার উপরে দুজন দাদা থাকতে থাকতে আমি কি করে বিয়ে করি বলো? আরে কোথায় আছে সেই মেয়েটা? সে বাইরে অপেক্ষা করছে বাবা। কি করেছিস রোহন? একটা অন্ধ মেয়েকে বাইরে দাঁড় করে রেখেছিস। পিসি। দাঁড়া, ওকে আমি নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও। বাবা দাদা, আমি পুলিশ ট্রেনিং করতে যখন গিয়েছিলাম সেখান থেকে আসার সময় তোমাদের সবার জন্য আমি উপহার এনেছি। দাঁড়াও দেখাচ্ছি। উপহার? বাবা বাবা, এটা তোমার জন্য। আমার জন্য আবার? হ্যাঁ বাবা, শীতকালে তুমি এই শালটা পরবে। বেটা, হ্যাঁ? বেটা, এটাও তোর জন্য পরিস কিন্তু। থাক ভাই থাক। আর এইটা হচ্ছে আমার বর্দা। এই হতভাগা, সবে তো চাকরি পেলি, এখনো মাইনা পাসনি। কি দরকার ছিল সবার জন্য পোশাক কিনে নিয়ে আসার? এরন, তুই নিজের হাতে বর্দাকে শার্টটা পরিয়ে দে। এই মেজদা, কথা তুই কিন্তু ঠিক বলেছিস। এই না, এটা শোন শোন, আমি পরে পরে নেবো, আমার কথাটা শোন না। এই শিবা, করে ফেল। রোহন, রোহন, দেখ, একটা বিশেষ কাজে আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে। না, এক্ষুনি। আরে আমার মামা, পরিয়ে ছাড়বি? হ্যাঁ, এরন, তোর পছন্দ আছে? বর্দার শার্টটা হ্যাপি হয়েছে।
মিস্টার এটা তুইও পর তোকেও কিন্তু হেভি মানে আয় মা দেখে আয় মা। না না মা আমি ঠিক আছি। ঠিক আছে মা ঠিক আছে, তুই তো চোখে দেখতে পাস না, তাই এখানে দাঁড়িয়ে সবাইকে একসঙ্গে প্রণাম করে নে। যা মা। আচ্ছা ঠিক আছে। থাক মা থাক 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 থাক। কি রে শিবা, আজ তুই নতুন পোশাকে? এই জামাটা আমার সোনা টুকরো ছোট ভাই আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে। পিসি পিসি তোমার জন্য এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। পিসি পিসি এটা তোমার জন্য। আর এইটা হচ্ছে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আর ওটা হচ্ছে আমাদের টুকটুকে বৌমার জন্য। কি এই ঘর আজ আমার কাছে মন্দির। বাবা পিসি দাদা তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন এই সংসার মন্দিরে পূজারী হয়ে থাকতে পারি। সঙ্গীতা এসো এসো। হয়েছে মা হয়েছে। এ কস্তুরী দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটা বিশ্রামের ব্যবস্থা কর। মামা শুধু মা নয়, এসো এসো আমরা সবাই বাড়ির ভেতরে যাই। আয় মেজা, আরে ভেতরে আয়। আয় বাবা আয়, আয়। আমার নাম অবিনাশ, আমি করি সবার সর্বনাশ। সারা মালটা অন্ধ হলে কি হবে? যৌবনটা যেন একেবারে রসে ভরা মৌচা। কিন্তু আমি যে দু হাত ভরে মধু খাবো, চেটে পুটে খাবো, ওই অন্ধ মেয়েটার যৌবন জোয়ারে আমি কামনার ঢেউ তুলবো। ক্ষুধার্ত বাঘের মতন ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। সাই তুমি কোথায়? সাই তুমি কোথায়? সাই তুমি কোথায়? দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল, আজও তো তোমার সঙ্গে আমার দেখা হলো না সাই। তবে তবে এ জন্মে কি আর আমার তোমার সঙ্গে কোনো দিনও দেখা হবে না সাই? কিন্তু কিন্তু তোমার জন্য যে আমার জীবনটা আজ মরুভূমি হয়ে গেছে সাই, মরুভূমি হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল এত জল ঝরে গেছে দু চোখে বুঝেছি আর জলে মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল এত জল ঝরে গেছে দু চোখে বুঝেছি আর জলে মরুভূমি হয়ে গেছে মনটা। ধরতে গিয়ে পূর্ণিমার চাঁদ অমাবস্যাকে পেলাম, আলোর প্রদীপ নিভে গেল তাই চলতে চলতে পথ হারালাম, চলতে চলতে পথ হারালাম, মরুভূমি হয়ে গেছে মনটা,
এখানে বসে একা একা কাঁদছিস কেন রে? মামা থামা, কান্না থামা। বুঝেছি তুই সাইকে এখনো ভুলতে পারছিস কি না। করে ভুলবো মামা? বাড়ির কুলদেবতার সামনে উজি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল, তাই তো এই জন্মে যে আমার আর বিয়ে হবে না, আমি যে কারোর স্ত্রী হতে পারি। কিন্তু অঞ্জলি, তার তো কোনো খোঁজ খবর নেই। কেন কেন তার জন্য অপেক্ষা করেই চোখে জল ফেলছিস মা? ওই, আমি কাঁদছি না তো মামা। আমার চোখকে ফাঁকে দিতে পারবি না, কারণ ওই তারকেশ্বরের আলু আর এই চৌধুরী বাড়ির লালু দুটোই কিন্তু সেরা। এ লালু কিন্তু কোনো বস্তা বাঁচা আলু নয়। মামা তুমি তো খুব মজার মানুষ। তা মামা তুমি তো ব্যাচেলার, তা আমার মামিটি কবে আসবে? তোর মামি কিন্তু খুব দামি, তাই আমার ভাগ্যে কবে শিখেছিল পড়বে কেউ জানে না। আরে কোনো মেয়ে তো আমাকে পছন্দই করলো না। ভাগ্যের কি পরিহাস। ভাগ্যের ওই পরিহাসেই তো আজ আমার সর্বনাশ হলো মামা। বুঝেছি ভাগ্নি, তোর মনের কষ্ট যন্ত্রণাটা বুঝেছি, তাই তোর জন্য কিছু করতে পারলাম না। মামা আমার ওই সরলা দিদির জন্য তোর স্বপ্নটা ভেঙে গেল। তার কথাই যে আমাকে চলতে হয় রে। পারলে তুই আমাকে ক্ষমা কর অঞ্জলি, ক্ষমা কর। তুমি চলে যেও না মামা। ও মামা, আমার কথাটা একটু যা। মামা তো চলে গেল, কিন্তু সাই কি আমাকে ক্ষমা করবে? ও কোথায় আছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না। তাই তো একটিবার আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তুমি কোথায়? তুমি কোথায়? অঞ্জলি, এত বছর পরও তুই সাইকে ভুলতে পারছিস না মা? বাবা, সাইকে ডেকে ডেকে তুই পাগল হচ্ছিস। ওরে, তুই কি বুঝতে পারছিস না ওই সাইয়ের জন্য তোর এত বদনাম হলো যে কেউ তোকে বিয়ে করতে চাইছে না। পাড়া প্রতিবেশীরা সবাই বলছে তোর একবার মন্দিরে বিয়ে হয়েছিল। এ কথা শোনার পর কেউ তোকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কেউ না, কেউ না, কেউ। বাবা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি বাবা, এই স্বামী সংসার সিঁদুর থেকে তুমি আমাকে মুক্তি দাও বাবা। ওরে পাগলি, তুই বিয়ে না করলে সবাই টিটকিরি করবে। মেয়ের বিয়ে দিতে পারিনি বলে লোকে আমায় উপহাস্য করবে। এই শুভঙ্কর চৌধুরী কি করে এসব সহ্য করবে? বল বল মা, বল কি করে সহ্য করবে? বাবা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, আমার এই ছোট্ট অনুরোধটুকু তুমি রাখো বাবা, আর আমি কিচ্ছু চাই না বাবা। হ্যাঁ, চাই না। আমিও আর এই বাড়িতে থাকতে চাই না। তুই বিয়ে করতে রাজি না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। না বাবা, না, এই কথা তুমি বলো না বাবা। তাহলে তুই কথা দে, তুই আমার প্রস্তাবের রাজি। ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পর আমি তো তোমারই আদেশ সর্বদা মাথা পেতে নিয়েছি বাবা, তাই তোমার ইচ্ছেই আমার ইচ্ছা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাই আজ আমি তোমার প্রস্তাবে রাজি বাবা, আমি রাজি, তোর অনেক আগে বিয়ে করা উচিত ছিল, তোর তো বিয়ের বয়স পেরিয়ে গেল। তুমি তো জানো সরলা, ওর বিয়ের জন্য আমি কতটা টেনশনে আছি। সবাই আসছে, দেখছে, আর ক্যান্সেল হচ্ছে। সেম পজিশন, সেম প্রবলেম। আমারও কম টেনশন নেই, আমার যা টেনশন মোদি মমতারও এত টেনশন নেই। তুমি কি মনে করেছো অঞ্জলি বিয়ের সমস্যা এখনই সমাধান হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমি এমন সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই অঞ্জলির বিয়ে নিশ্চয়ই হবে। তার মানে আমার দুই মেয়ে, আমার টোটাল সম্পত্তি দুভাগ করে অর্ধেক আমি এই অঞ্জলির নামে উইল করে দেবো। তখন তুমি দেখবে সরলা, এই কন্ডিশনে অনেক ছেলে আমার এই অঞ্জলিকে বিয়ে করতে রাজি হবে। হ্যাঁ, রাজি হবে। অনেক ছেলে রাজি হবে। তাহলে আমি যে পাজি হব, এই যে ব্যস্ত বাপের কথায় রং বদলে ফেলে অর্ধেক সম্পত্তি নিয়ে বিয়ে করলে আমি কি আঙুল চুষবো? তুমি তো জানো মা, ছোট থেকে আমি কোনোদিন বাবার মুখের উপর কথা বলিনি। বাবা আমাকে এমন ভাবে জোর করলো যে বিয়ের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার যে কোনো রাস্তা
ছিল না মা। তুই তো জানিস তোর সব বিয়ের প্রস্তাব আমি ভেঙে দিয়েছি। মা, আমার নাম সরলা, আমি সরল পথেই চলি আর সোজা কথাই বলি। তোর বাবার সিদ্ধান্তে সম্পত্তির লোভে কেউ না কেউ বিয়ে করতে রাজি হবে, তখন আমার সম্পত্তি দুভাগ হয়ে যাবে। না না মা, আমার সম্পত্তিরও ভাগ চাই না, আর আমি এ বিয়ে করতেও চাই না মা। ও মা, মা তুমি এ বিয়ে বন্ধ করে দাও মা, এ বিয়ে তুমি বন্ধ করে দাও। আমি তোমার পায়ে ধরে কথা দিচ্ছি মা, আজ থেকে তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো মা। তুমি এ বিয়ে বন্ধ করে দাও মা, আমি এ বিয়ে করতে চাই না মা, এ বিয়ে আমি করতে চাই না। আরে যা হারামজাদি, বাড়ির ভেতরে যা, যা বলছি যা, তুই বাড়ির ভেতরে যা। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত। মামি, 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 এই যে মামি, মামি তুমি ওকে রাস্তা দেখাও। মামি তুমি ওকে রাস্তা দেখাও। কি হয়েছে এলিনা? মাম্মি, প্রতীকের একটাই জেদ, সেখানে এসে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করবে। বলছিস এলিনা? মাম্মি, আমি তার সঙ্গে টাইম পাস করেছিলাম, আমি তাকে বিয়ে করতে চাই না, কিন্তু সে আমাকে পাগলের মতো ভালোবাসে। কি হলো মাম্মি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? মামি তুমি কিছু বলছো না কেন? আমি যে কি বলবো সে বিষয় নিয়ে চিন্তা করছি। শোন, কানে কানে বলছি। বেশ, ও মাম্মি, এটা হলে আমাদের প্রবলেম একদম সলভ। এলিনা, এলিনা, এসো প্রতীক, এসো। প্রতীক, এ হচ্ছে আমার মাম্মি। কেমন আছেন কাকিমা? নো কাকিমা প্রতীক, অনলি মাম্মি। মাম্মি বলে ডাকবে। মাম্মি? ওকে মাম্মি। প্রতীক, তোমার বিষয়ে মাম্মি সব কিছু জানে, কিন্তু তুমি তো মাম্মির বিষয়ে কিছু জানো না। মানে মাম্মি যা বলে সামনাসামনি বলে, তাই তো তোমার কথা বলাতেই মাম্মির সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। যাবে প্রতীক, খুব শীঘ্রই তুমি বর বেঁচে এই ঘরেই আসবে। তবে বিয়েটা তুমি আমাকে করবে না, বিয়েটা করবে আমার দিদিকে। এসব তুমি কি বলছো? ভালোবেসেছি তোমাকে আর বিয়ে করবো তোমার দিদিকে? ও নো, নেভার। তুমি শান্ত হও প্রতীক, বুঝলি এলিনা, তোর দ্বারাই কিচ্ছু হবে না। কোথায় শুরু আর কোথায় শেষ তুই কিচ্ছু জানিস না, আমি সব বুঝিয়ে বলছি। বলুন। আরে বাবা, তুমি তো অঞ্জলিকে সত্যি সত্যি বিয়ে করবে না, মিথ্যে মিথ্যে কয়েকদিনের জন্য তুমি অঞ্জলির স্বামী হবে। কিন্তু তা কি করে সম্ভব? বিয়ে তো বিয়ে, বিয়ের আবার সত্যি মিথ্যা কি আছে? শোনো প্রতীক, তোমার হবু শ্বশুর তার অর্ধেক সম্পত্তি তার বড় মেয়ে অঞ্জলির স্বামীকে আর অর্ধেক ছোট মেয়ে এলিনের নামে উইল করে দিতে চায়। আমি চাই না কোনো বাইরের লোক আমার সম্পত্তি নিয়ে যাক। তুমি আমার অতি কাছে, তাই অঞ্জলির সঙ্গে বিয়ে নাটকটা করলে অর্ধেক সম্পত্তি তোমার হবে, পরে এলিনকে বিয়ে করলে পুরো সম্পত্তির মালিক হবে। না, কোনো পরিস্থিতিতে আমি অঞ্জলির স্বামী হতে পারবো না। এলিনাকে ছেড়ে আমি কাউকে স্ত্রীর আসনে বসাতে পারবো না। ব্যাস। আরে বাবা, আর কয়েকদিন পরে তো তুমি এলিনের স্মৃতিতে সিঁদুর দেবে, তার সঙ্গে সংসার করবে। তুমি রাজি হয়ে যাও প্রতীক, তুমি রাজি হয়ে যাও। ও নো, নেভার। আমি গদ্দার সেজে একটা নারীকে খেলনা সাজিয়ে অন্য নারীকে দেবতার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবো না। আরে বাবা, তোমার অসুবিধাটা কোথায়? পুরো সম্পত্তিটা আমাদের হাতে চলে এলে আমরা সারা জীবন খুশিতে থাকতে পারবো। দরকার নেই আমার, সে খুশি দরকার নেই আমার, শুধু তোমাকে দরকার। এলিনা, তোমাকে পেয়ে গেলে আমি জীবনে সব সব খুশি পেয়ে যাবো। আমাকে তুমি পাবে না প্রতীক। মানে আমার সম্পত্তি দুভাগ হোক তা আমি চাই না, তাই আমার কথায় রাজি না হলে আমি তোমার সামনে আত্মহত্যা করব। তুমি আমার ভালোবাসাকে ব্ল্যাকমেল করছো, এসব প্রতারণা আমি করতে পারবো না। শোনো প্রতীক, তোমাকে তো আসল কথাটা বলতে ভুলে গেছি। অঞ্জলির তো ব্লাড ক্যান্সার, আর 2 মাস পরে সে মারা যাবে, তাই তোমার শ্বশুর তাকে অর্ধেক সম্পত্তি দেবে, আর এই 2 মাসের জন্য তুমি তাকে স্ত্রীর মর্যাদা দেবে। কিন্তু আমি যে মনে মনে এলিনাকে স্ত্রীর আসনে বসিয়ে ফেলেছি। তুমি রাজি হয়ে যাও প্রতীক, তুমি রাজি হয়ে যাও। এলিনা, আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার কন্ডিশনে রাজি না হলে আমি তোমার সামনে আত্মহত্যা করবই করব। ও মাই গড, তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেলো না এলিনা। তুমি নিশ্চয়ই পাস করবে বাবা, তুমি শুধু এলিনের কথায় রাজি হয়ে যাও বাবা, এলিনের কথায় রাজি হয়ে যাও। আমি তোমার সামনে গলায় দড়ি দেব। তুমি আমার মেয়ে
মায়ের গালে চড় মারলে? এই একটাই দুর্বলতা। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমি তোমাকেই ভালোবেসেছিলাম। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই, আর সেই তুমি বলছো আমাকে ছেড়ে চলে যাবে? না এলিনা, এটা আমি মেনে নিতে পারবো না। শুধু শুধু তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য। তোমার প্রস্তাবে আমি রাজি 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 রাজি। সুবর্ণ সুযোগ। খেলা মালটাকে দেখার পর আমার সারা শরীরে শিহরণ জেগেছে। আমার নাম অবিনাশ, আমি করবো সঙ্গীতার সর্বনাশ। লোকে এক ঢিলে এক পাখি মার, শালা আমি এক ঢিলে তিনটে পাখি মার। প্রথমত সঙ্গীতার সেক্সি মার্কা বডিটাকে কামনের আগুন দিয়ে পুড়িয়ে মার। আর দ্বিতীয়ত, একটা অন্ধ মেয়ে কোনোদিন আমাদের বাড়ির বউ হতে পারে না। লজ্জায় ঘৃণায় সে নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাবে। আর তৃতীয়ত, আমার বড়দা শিবার উপরে ধর্ষণের দোষটা চাপিয়ে তাকে আমি বাড়ি ছাড়া করবো। হায় রে অবলা নারী, তোকে নিয়ে থুড়ি রেপ করি। খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, আর বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? না না, আর এক মুহূর্তে এখান নয়, এখান থেকে আমাকে পালাতেই হবে। সঙ্গীতা, তুই এখানে বসে আছিস মা? নে মানে প্রসাদ রে মা, প্রসাদ নে। কি হলো? তুই এরকম করে কাঁদছিস কেন? তুই আমাকে কিছু না বললে আমি জানবো কি করে? বল মা বল। কি বলবো বেশি? কি করে বলবো? আমার এই চরম সর্বনাশের কথা আমি কি করে বলবো? আমার সারা শরীরে আজ কলঙ্কের কালি লাগিয়ে দেওয়া হয়েছে। আমার ইজ্জত লুট করেছে এক শয়তান। একটা কুমারী মেয়ের ইজ্জত চলে যাওয়ার পর তাকে আত্মহত্যা করা ছাড়া গতি নেই। আত্মহত্যা মুক্তির পথ নয়। আমাকে শুধু একবার বল,
কে তোর পবিত্র দেহে কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছে? আমি তো অন্ধ, সেই শয়তানটাকে দেখবো কি করে? কিন্তু তার শয়তানি নমুনা এই জামাটা রেখে গেছে। এই জামা তো রোহন শিবার জন্য এনেছিল। তবে কি শিবা? না না, এ হতে পারে না। না না, এ কিছুতেই হতে পারে না। কস্তুরী, কস্তুরী, দাঁড়িয়ে আছিস কেন? কিছু একটা বল। কি বলবো দাদা, এই জামা দেখে আমি বোবা হয়ে গেছি, সঙ্গীতার কথা শুনে আমি পাথর হয়ে গেছি। শিবা যে এত নিচে নেমে গেছে এ আমি বিশ্বাস করতে পারছি না। আমিও ভাবতে পারছি না, স্বর্গের দেবতা কি করে নরকে দানব হয়ে গেল, প্রভু রামচন্দ্র কি করে রাবণ হয়ে উঠলো। থাক, তোমাদের আর ব্যস্ত হবার দরকার নেই। একটা অন্ধ মেয়ের জীবনটা আজ নাই এখানে ইতি টানলাম। আমি চললাম ট্রেন লাইনে মাথা দিতে। না রে মা, না, আমি তোকে সে ভুল করতে দেব না রে মা। কিন্তু এই কোন জীবন নিয়ে আমি কি করে বাঁচবো বলতে পারো? বাঁচবি মা, তুই বাঁচবি। কেমন করে বাঁচবো? কোন মুখ নিয়ে আমি রোহনের সামনে গিয়ে দাঁড়াবো? যে মানুষটা আমার বাঁচার আলো দেখিয়েছিল, এ জীবনে আমি আর তার হতে পারলাম না। এ জীবনে আমি আর তার হতে পারলাম না। থাকবি না, তুই থাকবি এইখানে, এই ঘরেই থাকবি, আমি তোকে কথা দিচ্ছি। কেমন করে থাকবো বাবা? বাসি ফুল কি কোনোদিনও দেবতার পূজা হয় নাকি? বাসি ফুলে গঙ্গা জল ছেটালে সে সতেজ টাটকা হয়ে যায়। খুশির খবর আছে মা, খুশির খবর, খুশির খবর আছে মামা, খুশির খবর। আজ আমাদের জীবনে আনন্দের দিন। আমাদের অবিনাশ ভালোভাবে পাস করেছে জানো মামা। ও চাকরি পেলে আমাদের সব দুঃখ। কি হলো মা? মা তুমি কোনো কিছু কথা বলছো না, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? মামা 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 তুমি চুপচাপ। সঙ্গীতা, সঙ্গীতা তুমি কি হলো? সঙ্গীতা তুমি কাঁদছো কেন? সঙ্গীতা কাঁদছো কেন? কি বলবো, কি করে বলবো? তুমি ভেবেছিলে আমি জানতে পারবো না, তাই না? কিন্তু তোমার প্রমাণটা যে আমার কাছে থেকে গেছে। প্রমাণ? কি বলছো তুমি? নেকা সাজতে চাইছো না? তোমার মতো অভিনেতাকে চিনতে আমার বাকি নেই। মা, বাবা, মা গো, মা সঙ্গীতা এসব কি বলে যাচ্ছে? কোনো কথার মানে আমি বুঝতে পারছি না মা। চরিত্রহীন বেঈমান। 25 বছর আগে এমন একটা কাজ করেছিলি যে আমাকে শুভঙ্কর চৌধুরীর বাড়ি ছাড়তে হয়েছিল। আজ এমন একটা কাজ করলি যে আমাকে দুনিয়া ছাড়তে হলো। এই দাঁড়িয়ে আছিস কেন? নিজের হাতে গলা টিপে আমাকে শেষ করে ফেল, শেষ করে ফেল। এ তুমি কি বলছো মা? এসব তুমি কি বলছো? সবই আমার পোড়া কপাল। মা, মামা, মামা তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? মা কি হচ্ছে বলো না, বলো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমি তোমার পায়ে ধরে বলছি মামা, বলো না, বলো না মামা কি হয়েছে বলো। তাহলে এই জামাটা দেখ। জামা? হ্যাঁ জামা। এই জামাটা কার? কে পরেছিল এই জামা? এই জামাটা তো আমার, আমি পরেছিলাম আমি। কিন্তু জামাটা তো আমি আমার ঘরে রেখে। ব্যাস মা, আর তোকে একটাও কিছু বলতে হবে না। একটা অন্ধ মেয়েকে দেখে তোর দয়া লাগলো না, তার উপর পাপ নজর দিতে তোর বিবেকটু বাঁধলো না, শেষে তুই তার ইজ্জত নিয়ে নিলি। অন্ধ মেয়ের আবার মান ইজ্জত? তোমাদের কাছে তো রাস্তার কাদামাটি সমান। বলো না, তোমরা ওসব কথা বলো না। এই সব কথা শোনার পর আমার মাথাটা ঘুরছে, আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমার চোখের সামনে আগামী পৃথিবীটা বদলে যাচ্ছে। এই শিবা আজ মরে যাবে, এই শিবা আজ মরে যাবে। মরে যাই উচিত। দেখ দেখ তোর মা হকে। মা, মা তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করছো আমি সঙ্গীতার সঙ্গে এই পাপ কাজ করেছি? তোর এই জামাটা দেখার পর কি করে অবিশ্বাস করব? একটা অন্ধ মেয়ের ইজ্জত নেওয়ার আগে তার কথাটা তুই একবার ভাবলি না? একবার ভাবলি না রোহনের কথাটা? যে মেয়েটাকে যে ভালোবেসে ঘরে এনেছিল, যাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত করেছিল, তাকে তুই কি করে বেঁচে থাকতে থাকতে মেরে ফেললি? মামা, মামা শুধু তোমাদের কথা তোমরা বলে যাচ্ছ মামা। আমি এত বড় বেঈমান, এত বড় চরিত্রহীন একটা মেয়ের ইজ্জত নেওয়া তো দূরের কথা মামা। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই না মামা, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই না। ব্যাস, আর সবাই গাইতে হবে না। এ বাড়িতে আসার ফল আমি পেয়ে গেছি। একটা কলঙ্কিনী পরিচয় নিয়ে আমি কেমন করে বাঁচবো বলতে পারো? বাঁচবি, আমি তোকে বাঁচার রাস্তা দেখাবো। তুই এইখানে একটু অপেক্ষা কর, দেখ আমি
কি করতে পারি না? হ্যাঁ, কি করতে মা গো, এই পৃথিবীতে আমাকে কেউ না চিনলেও তুমি তো আমাকে চেনো মা। খোকা, এই পৃথিবীতে শ্রদ্ধা ছাড়া আমি কাউকে চিনি না মা, আমি কাউকে চিনি না। কোনো মেয়ের উপরে আমার লোভ লালসা নেই মা। এর পরেও কি তুমি বিশ্বাস করো আমি সঙ্গীতার জীবনটাকে অপবিত্র করে দিয়েছি? সঙ্গীতা, সঙ্গীতা, এই সঙ্গীতা, বলো না, বলো না, আমি কি করলে তুমি বিশ্বাস করবে? বলো না। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না, কিচ্ছু না। থাক, থাক সঙ্গীতা, থাক। তোমাকে আর কোনো কিছু বলতে হবে না। এই অপবাদ মাথায় রে, আমি তো রোহনের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তার চেয়ে ভালো হবে, তার চেয়ে ভালো হবে আমি মরে গেলে। আমি মরে গেলে। কি হয়েছে, কি হয়েছে দাদা? কেন তুমি মরবো বলছো? আমাকে কোনো কিছু জিজ্ঞেস করিস না রে ভাই, কোনো কিছু জিজ্ঞেস করিস না। এই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই রে ভাই, আমি চলে যেতে চাই। কি হয়েছে বলো? আজ আমার ভগবানের মতন দাদা এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছে কেন সেটা আমাকে জানতে হবে। যে নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, পড়িয়েছে, মানুষের মতন মানুষ করেছে, আজ তার বিপদের সমস্ত ঝড় আমি মাথা পেতে নেব, তবু আমার দেবতুল্য দাদার গায়ে একটাও কাঁটার আঁচড় লাগতে দেব না। পিসি, পিসি তুমি বলো না কি? সঙ্গীতা তুমি বলো না কি হয়েছে? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি বলবো? এই হতভাগাটা সঙ্গীতার ইজ্জত নিয়ে। এই পিসি, আমার দাদা কোনোদিন এই কাজ করতে পারে না। তোমরা শুধু শুধু তার নামে বদনাম দিচ্ছ। কে কাকে বদনাম দিচ্ছে আর কে কাজ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। তোমরা ভুল প্রমাণ পেয়েছো। সত্যি বলছি পিসি, দাদা নয়, সঙ্গীতার ইজ্জত আমি নিয়েছি। আমি তার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। বাহ বাবা বাবা বাহ, তুমি তোমার বড় ভাইকে বাঁচাতে চলে এলে, কিন্তু সে যে তার জামাটা ছেড়ে গেছে। ইয়ে না মানে এই জামাটা তো আমি পরেছিলাম, দাদার জামা। থাক, থাক রে ভাই, থাক। তোকে আর কোনো কিছু বলতে হবে না রে ভাই, কোনো কিছু বলতে হবে না। প্রমাণ যখন হয়ে গেছে তখন তো আমাকে মেনে নিতে হবে রে ভাই। আমি সঙ্গীতার জীবনটাকে অপবিত্র করে দিয়েছি। সেই অপবিত্রকে তোকে এই পবিত্র করতে হবে। আমি সিঁদুর নিয়ে এসেছি, শিবা এখন সঙ্গীতাকে বিয়ে করবে। আমি কি বললে, কি বললেন আপনি? আপনার ভাগ্না আমাকে শাঁখা সিঁদুর পরাবে? আমি ভালোবেসেছিলাম তার ছোট ভাইকে, আর বিয়ে করবো কিনা বড় ভাইকে। আর কি করবি রে মা, ভাগ্যে তোর এইটা লেখা আছে, তুই শিবার সঙ্গে সংসার করবি। না, আমি কারোর সঙ্গে সংসার করার দরকার নেই। শিবা তোকে বাঁচার ঠিকানা দেবে মা। পিসিম তাকে ভালোবেসে ঘরে নিয়ে এসেছিল, কিন্তু একই ঘরে দাদা তাকে বিয়ে করে রাখবে কি করে? তোকে এ ব্যাপারে মাথা ঘামাতে হবে না। শিবা দোষ করেছে, শাস্তি সে পাবে। তুই এখান থেকে যা। তুমি ঠিক বলেছো বাবা, আমি এ বাড়ির কে? সবাই আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। এই দাদার বিপদে আমি দাদার পাশে দাঁড়াতে পারলাম না। ঈশ্বর, আমার দাদাকে দেখো ঈশ্বর, আমার বড়দাকে একটু দেখো। নে শিবা, সিঁদুর পরা। না, আমি কোনো ধর্ষণকারী স্ত্রী হতে চাই না। আমি মুক্তি চাই, মুক্তি চাই। এই বাড়িতেই থাকবি। নে শিবা, সিঁদুর পরা। ও, এই অন্ধটাকে সবাই মিলে দয়া দেখাচ্ছ? দয়া দক্ষিণ আমি বুঝি না। নে শিবা, সিঁদুর পরা। নে, ধর সিঁদুর পরা। বেশ মামা, বেশ, তোমার কথা রাখতে আমি 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 সঙ্গীতার সেটে লাগিয়ে দিলাম।
মেয়েকে নিয়ে ভেতরে চল। হ্যাঁ যাচ্ছি। আয় মা। চল মা, চল চল। অপরাধী জানিতে পারিল না কিবা তার অপরাধ, বিচার হইয়া গেল সত্য আজ থেকে আমার পরিচয় বদলে গেল। আজ থেকে আমি হলাম সঙ্গীতার স্বামী। যে সঙ্গীতা কয়েকদিনের পরে আমার ছোট ভাই রমণের রাতে সিঁদুর পরার কথা ছিল, আর সেই সঙ্গীতার শীতের হাতে রাখিয়ে দিলাম। আর আমার একা থাকা হলো না সত্তা, আর আমার একা থাকা হলো না। কিন্তু তোমাকে ছেড়ে আমি একা একা চলবো কি করে সত্তা? আমি চলবো কি করে? আমি চলবো কি করে? বিষণ্ণ সন্ধ্যা অলস দুপুরে তোমার কথা মনে পড়ে, তোমার কথা ভীষণ অলস দুপুরে তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে। গোধূলি আলো ছুঁয়ে চাঁদের জ্যোৎস্না মেঘে আশা ঘুরে ঘুরে ফেরে, নিরাশা পালু ঝরে। গোধূলি আলো ছুঁয়ে চাঁদের জ্যোৎস্না মেঘে আশা ঘুরে ঘুরে ফেরে, নিরাশা বালু ঝরে। তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে। কি বর্দা, তুমি এখানে একা দাঁড়িয়ে কাঁদছো? শরীরের ভেতরের ঘা কাউকে দেখানো যায় না রে ভাই। বর্দা, কাউকে দেখানো যায় না বর্দা। অনিবার্য কারণ বসত তো দাদা সবার কাছে অবিশ্বাসী হয়ে গেল রে ভাই। কি বলছো বর্দা? সবার কাছে অবিশ্বাস। বর্দা, বর্দা, বর্দা আমার কথা শুনে যাও। বর্দা, বর্দা আমার কথা। ও নো, বর্দা যে কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সঙ্গীতা, আমার সঙ্গীতা কোথায় গেল? সঙ্গীতা, যে সঙ্গীতাকে আমি আমার মনের ক্যানভাসে বসিয়েছি, সেই সঙ্গীতাকে আমি এক মিনিটও না দেখেও থাকতে পারি না। কিন্তু সঙ্গীতার সঙ্গে যে একটু প্রেম করবো সেটাও হচ্ছে না। বাড়িতে মা আছে, পিসি আছে, বাবা দাদা, কত যোগ আছে, কি যে করবো ভগবান। রোহন, এই রোহন, এই দেখো আমার হাতে শাখা, শীতেতে সিঁদুর।
সঙ্গীতা, সঙ্গীতা শাখা সিঁদুর পরলে তোমাকে কেমন মানায় সেটা আমাকে দেখানোর জন্য তুমি আগে থেকে পরে এসেছো, তাই না? তাহলে বলি শোনো, বধূ রূপে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এ বধূ বেশ তোমার জন্য নয়, এ তোমার বড়দার জন্য। মানে মানে তোমার বড়দা আমাকে এই শাখা সিঁদুর পরিয়েছে। আরে ইয়ার কি একটা সীমা আছে? আরে তুমি কার নামে কি আর কি করছো একবার চিন্তা করে দেখেছো? আরে কদিন পর সে তোমার ভাসুর হবে। ইয়ার কি নয় রোহন, যাকে তুমি দেবতা ভাবছো সে একটা দানব, সে আমার ইজ্জত নিয়েছে। আমার বর্দার নামে তুমি একটা বাজে কথা বলবে না, কারণ আমি আমার বর্দাকে ছোটবেলা থেকে চিনি। আমার বর্দা এত নিচে নামতে পারে না। আর কি করলে তুমি বিশ্বাস করবে? সব থেকে বড় প্রমাণ হলো তোমার আনা ওই জামাটা দিয়ে আমার মুখ বেঁধে দিয়েছিল। আমি আমি চিৎকার করে কাউকে ডাকতে পারিনি, কাউকে না। হে বাবা, কথা আমি কাকে বলবো? কি করে আমার বরকে আমি সান্ত্বনা দেবো যে আমার সঙ্গীতা, আমার বর্দা, আমি হেরে গেলাম সঙ্গীতা। আর কেঁদে কোনো লাভ নেই রোহন, পরিস্থিতি আজ আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই চোখের জল মুছে বুকের যন্ত্রণাটাকে চেপে রেখে আমাকে তুমি ভুলে যাও রোহন, আমাকে তুমি ভুলে যাও। সঙ্গীতা, আমি তোমাকে ভুলে যাব, আমি তোমাকে ভুলে যাব সঙ্গীতা। তুমি বলে যাও সঙ্গীতা, আমি তোমাকে কি করে ভুলবো? তুমি বলে যাও না সঙ্গীতা। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, তোমায় আমি সাথী রে, চিরদিন তুমি যে সাথী রে, চিরদিন তুমি যে সাথী রে, চিরদিন সঙ্গীতা। সাই, তুমি কোথায় সাই? তুমি এসে দেখে যাও সাই, তোমার শ্রদ্ধা জন্যের দেওয়া শাখা পড়েছে, সিঁদুর পড়েছে। তোমাকে দেয়া কথা আমি রাখতে পারলাম না সাই। আমরা দুজনে শপথ করেছিলাম একই সাথে একই পথে চলবো, কিন্তু পরিস্থিতির চাপে আজ আমি হেরে গেলাম সাই, আজ আমি হেরে গেলাম। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তোকে জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে
এসো। দিদি, দিদি, হ্যাঁ বল, কি হয়েছে? আজ তোর বাসর রাত, আর এই রাত মেয়েদের জীবনে একবার আসে। তুই আজ জামাই বাবার কাছে প্রমাণ করে দিবি যে তুই হচ্ছিস স্ত্রী নাম্বার 1। তুই কিন্তু খুব পাকা হয়েছিস। তুই জয়বাবুকে এমন ভাবে আঁচলে বেঁধে রাখবি সে যেন কোথাও পালাতে না পারে, বুঝলি আমার মিষ্টি দিদি। আরে ও জামাই বাবু, জামাই বাবু কমলা লেবু একা খেও না, আর জানলা দিয়ে আমার দিদিরা পালিয়ে যাবে, তুমি শালা দেখতে পাবে না। বাই, গুড বাই। থাক এসব পুরনো নিয়ম। কিন্তু স্বামীর পায়ে ধুলো নেওয়া যে স্ত্রীর কর্তব্য। বাস, আমি সব জানি, আর এও জানি যে তুমি ছোটবেলা একটা ছেলেকে ভালোবেসেছিলে। প্রতি মুহূর্তে তুমি তার কথা মনে করো, এখনো তাকে ভুলতে পারোনি। এ কথা কি সত্যি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে যে? ও সত্যি কথাটা স্বীকার করলে আমি তোমাকে ভুল বুঝবো, তাই না? আরে আরে তোমাদের প্রেম তো লাইলা মজনু চেয়েও পড়ে। তুমি যদি সব কথাই জানো তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞেস করছি এই কারণেই, তোমার প্রেমিক সেই একজন না আরো অনেক? আমি তাকে ছোটবেলায় ভালোবাসতাম, কিন্তু এখন তো সে আমার কাছে অতীত। সেই ভালোবাসার কথা বললে যে মহা পাপ হবে। তাহলে তো আমিও পাপ করেছি, লোকে তো আমাকে মহাপাপী বলবে। তার মানে? মানে আরে শালা, আমি তো প্রেমের রাজা। আমার সঙ্গে কত মেয়ের সম্পর্ক আছে তার কোনো হিসেব নেই, আর তুমি আমার কত নম্বর স্ত্রী সে কথাও আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, দাম্পত্য জীবনে আমার বিষয়ে সবকিছু জানার পর তুমি আমার সাথে সংসার করতে পারবে? কেন পারবো না? বিয়ের আগে তুমি যতই পাপ করো না কেন, বিয়ের পর আমি তোমার ধর্মপত্নী। স্বামীকে পাপের পথ থেকে ফিরিয়ে আনা প্রকৃত স্ত্রীর কর্তব্য। তুমি হচ্ছে আমার স্বামী, আমার ইহকাল পরকালের দেবতা। আমি যতদিন বাঁচবো তোমারই সেবা করে যাব। আরে তুমি তো 2 মাসও বাঁচবে না, কারণ তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। কি বললে? আমার ব্লাড ক্যান্সার হয়েছে? হেই, আমি তো কোনোদিন রক্ত পরীক্ষাই করাইনি। হোয়াট? আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো, কে বলেছে? কে বলেছে তোমাকে যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে? ও মাই গড, তোমাকে বিয়ে করে আমিও বেশি দিন বাঁচবো না। এসব তুমি কি বলছো? কেন বলবো না? শাস্ত্রে বলে স্বামীর থেকে স্ত্রীর বয়স বেশি হলে স্বামীর নাকি আয়ু কমে যায়। মিথ্যে কথা। দেখো দেখো, আজ আমি তোমার দেওয়া শাঁখা পরেছি, সিঁদুর পরেছি। আমার মুখের দিকে তাকালে তোমার আয়ু কমবে না গো, বরং বাড়বে। ও নো, নেভার। এই দেখো, আমি কিন্তু তোমাকে সম্পত্তি লোভে বিয়ে করেছিলাম, আর এও পরিষ্কার করে বলছি তোমাকে আমার 1%ও পছন্দ নয়। তোমার সাথে আমি সংসার করতেই পারবো না। আমার সঙ্গে সংসার করতে আমিও তোমাকে বাধ্য করব না। তুমি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করলেও আমি কিন্তু তোমাকে সারা জীবন স্বামী হিসেবেই মেনে নেব। সেরকম স্বামী স্ত্রীর মানে কি আছে? আরে তোমার বাবা তো আমার নামে 50% সম্পত্তি উইল করে দিয়েছে। দেখো, আমি আমার টার্গেটটা পূরণ করেছি, কিন্তু আমি চাই তুমি কালকেই আমাকে ডিভোর্স করবে। পারবো না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। দেখো, তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা মেনে নেব, কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বাবার মনে দুঃখ দিতে পারবো না। আমার বাবা যদি জানতে পারে যে তার মেয়ের জীবনটা শুরু হওয়ার পূর্বেই ভেঙে চুরমার হয়ে গেছে, তাহলে আমার বাবা যে একটা মুহূর্ত শান্তিতে বাঁচতে পারবে না। তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে আমিও শান্তিতে বাঁচতে পারবো না। আমারও জীবনটা অশান্তির আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে তুমি যদি আমাকে গলা টিপে মেরে ফেলো। হ্যাঁ, তাহলে তাহলে তো তোমার জীবনে সুখ শান্তি সবকিছু ফিরে আসবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো, এই এসো এসো, আজ তুমি আমাকে গলা টিপে আমাকে শেষ করে দাও। দাও, আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি তোমাকে মারতেও পারবো না, আর আত্মহত্যা করতে বাধ্য করতেও পারবো না। শুধু শুধু তুমি আমাকে ডিভোর্স করবে, এটাই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখো প্রতীক, তোমাকে ডিভোর্স করার কোনো প্রশ্নই নেই। আমি কিন্তু এমন ব্যবস্থা করব তুমি আমাকে ডিভোর্স করতে বাধ্য হবে। তার মানে? মানে এটা কি বলো তো? মদ। তোমাকে আমার সাথে বসে মদ খেতে হবে। না, আমি মদ খেতে পারবো না। কেন পারবে না? তুমি তো কথা দিয়েছো ডিভোর্স ছাড়া আমি যা বলবো তুমি তাই করবে। এই দেখো, বেশি ন্যাকামি না করে না, দুধের গ্লাস থেকে দুধটা ফেলে দিয়ে মদের প্যাকটা কাটো কাটো। আরে কাটো বলছি। আরে এই কাজ কিছুতেই করতে পারবো না, আর আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি তুমি এই সব মদ খাবে না। তুমি যতই
অনুরোধ করো আমি কিন্তু শুনবো না। আর তুমি যদি আমার কথা না শুনো না, আমিও তোমাকে ছাড়বো না। এখানেই মেরে তোমাকে আমি বেহুশ করে দেবো। চুপ করো, চুপ করো। তুমি আমাকে মেরে বেহুশ করে তুমি ওই মদটা খাওয়াতে পারবে, কিন্তু ওই ডিভোর্স পেপারে তুমি আমাকে সই করাতে পারবে না। পারবো, আমি সব পারবো। তোর এই দেহটাকে বিক্রি করে আমি টাকা রোজগার করব। কাল থেকে এক একটা পুরুষ তোর ঘরে ঢোকাবো। তার মানে 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 তোকে বেশ্যা বিক্রি করতে বাধ্য করাবো। তুমি হচ্ছে আমার স্বামী, আমার এই দেহটার উপর শুধু তোমারই অধিকার। তুমি যখন এই দেহটাকে পরপুরুষের কাছে বিক্রি করে দিতে চাইছো, তখন আমি বাধা দেব কেন? বরং স্ত্রী হিসেবে তোমার কথাকে সম্মান দিতে আমি তৈরি থাকবো। কিন্তু বুকের মধ্যে যদি তোমার বিন্দু মাত্র স্বামিত্ব বোধ থাকে, তাহলে পরপুরুষ তোমার স্ত্রীকে স্পর্শ করলে তা তুমি কোনোদিনই সহ্য করতে পারবে না। তোমার মাথায় আগুন জ্বলবে, আগুন। এই প্রতীক, আমার মুখের দিকে একটিবার দেখো না গো। দেখো, আজ আমি তোমার দেহ শাখা পরেছি, সিঁদুর পরেছি। আজ আমি কেমন সুন্দর করে বধূ রূপে সেজেছি। এই সত্যি করে বলো তো, তুমি কি পারবে? তুমি কি পারবে তোমার স্ত্রীকে ওই পরপুরুষের কাছে বিক্রি করে দিতে? পারবো, পারবো। কারণ আমি একটা পাক্কা শয়তান। মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো পটি, তুমি মিথ্যে কথা বলছো। কারণ মানুষের মুখ দেখলেই তো বোঝা যায় প্রতীক, কে শয়তান আর কে ভগবান। আমি তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি প্রতীক। তোমার মন, তোমার ব্যবহার, তোমার চরিত্র কেমন আমি অনেক আগেই জানি প্রতীক। আমি বুঝতে পেরেছি প্রতীক, নিশ্চয়ই কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো গো। ওগো, আমার একটাই অনুরোধ, আমি যেন তোমারই দেওয়া শাখা সিঁদুর পরে মরতে পারি। বন্ধ করো, বন্ধ করো তোমার এসব পাগলামি। না হলে আমার মতো বিশ্বাসঘাত করো যে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। না প্রতীক, না, ও কথা তুমি বলো না প্রতীক, ও কথা তুমি বলো না। নাইবা হলো আমাদের বাসর রাত, পড়ে থাক না ওই দুধের গ্লাস, নিভে যাক মঙ্গল দ্বীপ। প্রতীক, প্রতীক, এই প্রতীক, ওঠো প্রতীক, ওঠো। আমার দিকে একবার দেখো প্রতীক, দেখো না, চোখের জল মোছো প্রতীক। আমার কথাটা একটু তুমি মন দিয়ে শোনো প্রতীক। এসো, এসো আমার সঙ্গে, এসো। হ্যাঁ, আমি কি বলছি আমার কথাটা একটু শোনো। বসো, এইখানে বসো প্রতীক। শোনো প্রতীক, আমি তোমাকে কথা দিচ্ছি প্রতীক। দেখো প্রতীক, আমাদের এসব গোপন কথা কেউ কোনোদিনও জানতে পারবে না। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি প্রতীক। অঞ্জলি, আমার কথা তুমি বিশ্বাস করো, আমি একদম সত্যি কথা বলছি। অঞ্জলি, তাই এসো না প্রতীক, আজ রাতে ওই আকাশের চাঁদকে সাক্ষী রেখে আমরা দুজন হেসে খেলে কাটি। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী। ও
জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি, মধু মন থাক না জোছনা ছুঁয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী। ও এ রাতের সাথী হয়ে। তারাই ভরা রাতেরই আকাশ লাগে যেন ঝিলিমিলি সামিয়ানা, পথের কাটা পায় রক্ত ঝরিয়ে কত প্রেমকে নতুন করে হলো বোঝে না। যা ছিল চাওয়া এ মনে আমার, যা ছিল চাওয়া এ মনে আমার, সবই বিদায় সব হারিয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী হয়ে। এই আজকে আমার সঙ্গীতের বাসর যে সঙ্গীত আমার হাতে হাত থেকে বলেছিল এই আমি যতদিন বাঁচব আমার হাতে হাতে রেখে বাঁচব। সে সঙ্গীত আমার বরকার করে এত কষ্ট দিয়ে আমি বাঁচব কি করে? না না না, আমি কার কথা ভাবছি? আরে আমার সঙ্গীতা তো আমার নয়, সে আজ আমার বর্দা, তার কথা ভাবাও আমার বাপ। একদম রোহন, রোহন তুই মদ খাচ্ছিস? ও মহাপুরুষ, আনন্দে খাচ্ছি বর্দা, আনন্দে খাচ্ছি। আচ্ছা আমার বর্দার বাসনা, আমার বৌদিকে দেখার পর আমার খুশিটা যে দ্বিগুণ বেড়ে গেছে। বউ যখন বৌদি হয় সে তো আনন্দে মদ খায় বর্দা, সে তো আনন্দে মদ খায়। চুপ কর! আরে তুমি যদি আমার নিজের ভাই হতে তাহলে বুঝতে পারতে আমার কষ্টের কথা, জানতে পারতে আমার যন্ত্রণার কথা। আসলে আসলে তুমি তো একটা উদ্বাস্তু রোহন! আরে তুমি যদি আমার রক্তের ভাই হতে তাহলে তুমি কি আমার প্রেমিকার সাথে তুমি পাপ সম্পর্ক রাখতে পারতে? ওরে চুপ কর, হতভাগা চুপ কর! আরে তুমি যদি আমার মায়ের পেটে ভাই হতে, তুমি যদি আমার মায়ের পেটে ভাই হতে তাহলে তুমি কি ভাইয়ের ভাবি স্ত্রীকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতে পারতে? হায় ভগবান! পারতে না বর্দা, পারতে না। এরা আমাকে কেউ চিনতে পারলো না ভগবান, এরা আমাকে কেউ চিনতে পারলো না। ওরে রোহন, সেদিন রামচন্দ্র লক্ষণ স্ত্রী উর্মিলার দিকে কি খারাপ নজর দিয়েছিল। লক্ষণ থাকতে থাকতে রামচন্দ্র কি উর্মিলার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। বন্ধ করো, বন্ধ করো তোমার এই নাটক। নিজেকে রামচন্দ্র বা সাফাই গাইছো তাই না? রামচন্দ্র
তোমাকে রামচন্দ্র ভাবে তোমার সঙ্গে 14 বছর বনবাসে যাব লক্ষণের মতো আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম। বরতের মতো সারা জীবন তোমার পাদুকা পুজো করবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু অনেক দেরিতে বুঝলাম তুমি রামায়ণে রামচন্দ্র নও, তুমি হচ্ছে ভাই বউয়ের উপরে পাপ নজর দেওয়া মহাভারতের দুর্যোধন। বলে যা, ওরে যা পারিস বলে যা রে ভাই, বলে যা। ওরে রোহন, পাহাড়ে বাদ পড়লে কি পাহাড় কাউকে বলতে পারে? নদীতে জল বাড়লে কি নদী কাউকে দেখাতে পারে? পারে না রে ভাই, পারে না। তাই কারো কোনো দোষ নেই রে ভাই, সব দোষ আমার রে ভাই, সব দোষ আমার। আরে যে নিজে দোষে সে অপরকে দোষ দেয় কি করে? রোহন, দোষ দেয় কি করে? তোমার উপরটা সুন্দর কিন্তু ভিতরটা কালো কুৎসিত। ইচ্ছে করছে পায়ের জুতো খুলে তোমাকে চড়িয়ে দে। আমাকে মার মার, এই অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না রে ভাই, এই অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না। আর মায়া কালা কাটতে হবে না, কুমিরের আবার চোখে জল। এটাই তো আমার কর্মফল রে ভাই, এটাই আমার কর্মকবল। তাই তো সবার কাছে আমি চরিত্রহীন হয়ে গেলাম ভাই, চরিত্রহীন। চরিত্রহীন। আরে এরকম চরিত্রহীন কাজ করার আগে তোমার বিবেক তোমাকে বাধা দিল না? একটা অন্ধ মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করার আগে তোমার মনুষ্যত্ব জেগে উঠলো না? আরে এতই যদি তোমার কামনার আগুন, তাহলে তোমার কামনার আগুন নেভানোর জন্য তুমি বেশ্যাখানায় কেন চলে গেলে? কেন আমার সঙ্গীতার দিকে তুমি হাত বাড়ালে? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন ঈশ্বর? আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? তুমি আমাকে সারা শরীরের যন্ত্রণার পেরেক পুঁতে দিয়ে তুমি যে আমাকে যীশু খ্রিস্ট বানিয়ে দিয়েছো বর্দা। ভাই তুই আমার কথা শোন, ভাই তুই আমার কথা শোন, আমার কথা শোন ভাই, শোন। একদম নাটক বন্ধ, তোমাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না। রোহন, আমার সামনে থেকে তুমি চলে যাও, আমার সামনে তুমি এক মুহূর্ত কোনো সময় কোনোদিন আসবে না। যাও, চলে যাও। যাচ্ছে রে ভাই, যাচ্ছে। তবে যার সঙ্গে তোকে আমি একটা কথা বলে যাচ্ছি রে রোহন, রাতের অন্ধকার সত্যের সূর্যটাকে বেশি দিন ঢেকে রাখতে পারবে না রে ভাই। তুই একদিন দেখবি রে ভাই, দেখবি সত্যের সূর্যটা ঠিক উঠবে রে ভাই, উঠবে। আর যেদিন উঠবে সেদিন বুঝবি তোর এই দাদা কে, তোর এই দাদা কে। আর যেদিন বুঝবি সেদিন ওর দাদাই পৃথিবীতে থাকবে না রে ভাই। তোর এই দাদা আরে দরকার নেই তোমার মতো আমার দাদা, দরকার নেই। ওরে ভাই সেদিন বুঝবি তোর দাদা কি তুই কি। আরে যে আমার ভালোবাসাকে আমার কাছে কেড়ে নেয় সে আমার বর্দা নয়, সে আমার শত্রু, আমার 1 নম্বর শত্রু। কিন্তু সে আমাকে ভুলে গেলে আমি তাকে ভুলবো কি করে? মনে পড়ে যায় সেসব দিনের কথা, কত হাসি, কত আনন্দ, চোখ বুঝলে যেন সব ঝাপসা লাগে। আমার সঙ্গীতা আমার সঙ্গীতা আমার রেখে বলেছিল, এই রোহন
আমি যতদিন বাঁচবো তোমার হাত রেখে বাঁচবো সেই সঙ্গীতা। সেই সঙ্গীতা আমার দেওয়া এত কষ্ট সহ্য করে আমাকে তার আগে যদি আমার মরণ হতো তাহলে এতটুকু কষ্ট পেতাম না। How down can the light that doesn't fit up in the plate and then needs heart no more. এসো এসো সঙ্গীতা, এসো এসো। আজ আমি কত বড় সৌভাগ্যবতী, যে বাড়ির ছোট বউ হয়ে আসার কথা ছিল সে বাড়ির বড় বউ হয়ে গেলাম। বড় বড় হওয়া তো নারীর কাছে 7 জন্ম তপস্যার ফল। এ তুমি কি বলছো সঙ্গীতা? তুমি এ বাড়ির বড় বউ হলে কি করে? এটা তো আমার বাড়ি নয়, এটা তো আমার মামার বাড়ি। আর মামার বাড়িতে আমি অপবিত্র পাপী হয়ে গেলাম সঙ্গীতা, আমি পাপী হয়ে গেলাম। পাপী? পাপ কাকে বলছো? তুমি তো আমাকে বিয়ে করে পুণ্যের কাজ করেছো। তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, তাই তোমার হাতে হাত রেখে আমি এই পথ চলবো আর তোমার চোখে চোখ দিয়ে এই পৃথিবীটা দেখবো। তেরে মেরে बीच में कैसा है ये बंधन अनजाना, मैंने नहीं जाना तूने नहीं जाना, मैंने नहीं जाना तूने नहीं जाना, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, मैंने नहीं जाना तूने नहीं जाना, मैंने नहीं जाना तूने एक डोरी खींचे दूजा दौड़ा चला आए, एक डोरी खींचे दूजा दौड़ा चला आए, काटी घासे बंधा चला आए, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, मैंने नहीं जाना तूने नहीं जाना, मैंने नहीं जाना तूने नहीं जाना, मैंने नहीं जाना तूने नहीं जाना। সঙ্গীতার স্বামীর পরিচয় নিয়ে ঘুরে বেড়াবে? তোমার মতন বলাৎকারকে আমি কি করে স্বামীর পরিচয় দেবো? কি করে তার স্ত্রী হবো? না না সঙ্গীতা, না তুমি ভুলে যাচ্ছ সঙ্গীতা, তুমি ভুলে যাচ্ছ। আমি তোমাকে সাক্ষাৎ পুলিশ স্ত্রীর মর্যাদা দিয়েছি। আজ আমাদের বাসর রাত সঙ্গীতা। বাসর রাত? এটা তোমার কাছে বাসর রাত হতে পারে, আমার কাছে এটা মরণ রাত। ছিঁড়ে দেবো মালা, নিভিয়ে দেবো মঙ্গলদীপ। না না সঙ্গীতা, না, এই অশুভ কথা তুমি উচ্চারণ করো না সঙ্গীতা। আমি জানি সঙ্গীতা, আমি জানি আমাকে তুমি মনে মনে থেকে মেনে নিতে পারছো না। আর আমি জানি সঙ্গীতা আমার ভাইকে তুমি জীবন দিয়ে ভালোবেসেছিলে, তাই তো দাদা হিসাবে আমাকে মেনে নিতে তোমার অসুবিধা হচ্ছে। এটাও আমি জানি সঙ্গীতা, কিন্তু তোমার কাছে আমার বিনীত অনুরোধ সঙ্গীতা, আমরা সবার কাছে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আমি বেঁচে থাকতে চাই সঙ্গীতা। কারণ আমার মামা জানতে পারলে আমাকে প্রতারক বলবে সঙ্গীতা, আমাকে প্রতারক বলবে। ও, সবার সঙ্গে সম্পর্ক রেখে আমি কি এ যুগে দ্রৌপদী হব? না সঙ্গীতা, না, দ্রৌপদীর সঙ্গে তোমার চরিত্রের অনেক ফারাক। আমাকে তুমি সান্ত্বনা দিচ্ছ, তবে একটা কথা মনে রাখো, তোমাকে আমি সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। তোমাকে
আমি কাঁদিয়ে কাঁদিয়ে মারবো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কাঁদিয়ে কাঁদিয়ে মারবো। আমাকে মেরে মেরে তোমার পথের কাটা তুমি সরিয়ে ফেলো সঙ্গীতা। মুছে ফেলো, মুছে ফেলো তোমার এই কলঙ্কের সিঁদুর। হ্যাঁ হ্যাঁ, মুছে ফেলবো, মুছে ফেলবো আমার এই কলঙ্কের সিঁদুর। ভেঙে দেবো এই হাতের টাকা। আমি আমার ব্যাস আমার কথা শোনো। একদম ছবে না। না সঙ্গীতা, ওকে ছাড়ো সঙ্গীতা। अरे रामा भाई लक्ष्मणिया तू कहाँ गलुआ और सीता भाभी को छोड़ के तू कहाँ गलुआ। ये आदमी प्यार का लालू नहीं है, ये साला बंगाल का लालू है, वो लालू का राबड़ी है, लेकिन इस लालू का कोई রাবড়ি নেই। শালা আজ পর্যন্ত একটা বউ জোগাড় করতে পারলাম না। শালা পৃথিবীটা কি বদলে গেল। শালা মোবাইলের যুগের ছেলে মেয়েরা হোয়াটসঅ্যাপ অ্যাপ করছে, ফেসবুকে বুকিং মারছে, তারপর ইউটিউবে টিউব পাঞ্চার করে, গুগলে ঝটকা গুল গুল করছে। আর শালা আমি আদিম যুগের লোক, মেয়ে পটাবো কি করে? কে কাকে পটাচ্ছে রে লালু? লালু আলুকে পটাচ্ছে, তুই আলু আনতে যাচ্ছিস। তোর কি কোনো কাজ কর্ম নেই? আরে রান্না করছি, বাজার করছি, আর তোমার কাজে সাই দিচ্ছি। তা দিদি, নতুন জামাইয়ের খবর কি? প্রতীক হলো আমার সৎ জামাই, তাই তো আমার স্বামীর অর্ধেক সম্পত্তি সে আমার এলিনের নামে উইল করে দিয়েছে। রে, আমার না আনন্দতে নাচতে ইচ্ছা করছে। সত্যি রে, তুই বুদ্ধিমতী। তাই তোকে আমি আগামী দিনে নবান্নের ওই দামি চেয়ারটা দেখতে চাই। কিন্তু এবার যে আমার চেয়ার ছাড়া সময় হলো। শোনো শোনো প্রতীক, আমার কথাটা একটু শোনো, তুমি একটু শান্ত। কিচ্ছু শুনবো না আমি। কি হয়েছে প্রতীক? আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, যা জিজ্ঞেস করে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আমি ওর অতীতের সব কথা জানতে পেরেছি, আমি ওকে ডিভোর্স দিতে চাই। মা মা, বাবা যদি এই ডিভোর্সের কথাটা শোনে তাহলে কি হবে বাবার পরিস্থিতি? তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো, তোর কোনো চিন্তা করার দরকার নেই। মা, আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ডিভোর্স হয়, এটা আজকালকার ফ্যাশন। ওই ফ্যাশনের বেসর মাখিয়ে তোমরা সবাইকে বুঝিয়ে দিতে পারবে, কিন্তু কিন্তু আজ যদি বাবা ডিভোর্সের কথাটা শোনে, মা ও মা, তাহলে বাবাকে যে আর বাঁচানো যাবে না। বাঁচানো না যায়, মরে যাবে। তাতে অসুবিধা কোথায়? গোয়াল ভর্তি পুরো গরু রেখে লাভ কি? আচ্ছা, গরু বয় না হার, তার দুঃখ চিরকাল। কলিকাল, হায় রে কলিকালের নারী, সীতা সাবিত্রী দেশের নারী, তোমাকে শত কোটি প্রণাম। তোমার কথা শুনলে মাগো, এ যুগের বঙ্গ নারীরা যে তাদের স্বামীদের শ্রদ্ধার আসনে বসাতে ভুলে যাবে। তুই বহুত জ্ঞান দিচ্ছিস যে। আমার নাম সরলা, আমি সরল পথে চলি আর সোজা কথা বলি। আমার লোভের ক্যালকুলেটরে ভুল সংখ্যা টিকবে, হিসেবের গোলমাল করতে যাবি না। হ্যাঁ, আমি তোর সৎ মা। এবার দেখাবো তোকে হিন্দি সিনেমা। তোমরা সারাদিন বসে মা মেয়ে হিন্দি সিনেমা দেখো, আমার আপত্তি নেই, কিন্তু আমি ওকে এখনই ডিভোর্স দিতে চাই। বাবা জীবন, কেন রাগ করছো? ওই পেপারটা আমারে দাও, আমি অঞ্জলি মাকে বুঝিয়ে বলছি। অঞ্জলি মারে কাজ ভেঙে গেলে যেমন জোড়া লাগে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে গেলে আর জোড়া লাগে না রে মা। মামা, ওই ডিভোর্স পেপারে সই করে দে। মা, ও মা, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি পারতে তুমি এই কথাগুলো বলতে? বলো না মা, তুমি পারতে এই কথাগুলো বলতে? বলো না। থাক লালু, ওকে দিয়ে আর ডিভোর্স পেপারে সই করানোর দরকার নেই। তার মানে আমি সারা জীবন অঞ্জলির স্বামী হয়ে থাকবো? কি আর করবে বাবা, ওকে তুমি দয়া করো বাবা, ওকে তুমি দয়া করো। এটা দয়ার কথা না, এটা মনের কথা। আর একটা মুহূর্ত আমি অঞ্জলির স্বামীর পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই না। ওকে আমি এখনই ডিভোর্স দিতে চাই। কি হলো? বাড়িতে এত চিৎকার হচ্ছে কেন? না না, কিচ্ছু না। তুমি চুপ করো, আজকাল পরিস্থিতি যা সবকিছু জানার দরকার। জামাই বাবু, আপনি ঠিক বলেছেন। তাহলে এই পেপারটা আপনি পড়ুন, এখন আমি কেটে পড়ি।
হোয়াট ডিভোর্স পেপার? একে সংসার শুরু করার আগেই তোমরা সংসার থেকে ভেঙে ফেলবে? কেন কেন তোমরা এমন সিদ্ধান্ত নিলে? আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, গিভ মি অ্যানসার। কি উত্তর দেবে? প্রতীক খুব কম দিন এ বাড়িতে এলেও আমি কিন্তু ওর ব্যবহারে খুব খুশি হয়েছি। প্রতীক সত্যিকারের সততা, স্বচ্ছতা, ভদ্রতা, নম্রতার প্রতীক। হাজার খুঁজলেও তুমি এমন জামাই পাবে না। তাহলে অসুবিধাটা কোথায়? কিসের জন্য ডিভোর্স করতে উঠে পড়ে লেগেছো? না বাবা, প্রতীকের কোনো দোষ নেই বাবা। আমি প্রতীককে ডিভোর্স দিতে চাই। বাহ বারে মেয়ে বাহ, তোর মতো মেয়ের বাবা হয়ে জীবনটাকে আমার সার্থক করে দিলি। আমি ধন্য হয়ে গেলাম। এমন একটা অলক্ষণে মেয়ে যে তুই তোর বানটাকে জন্মেই খেয়ে নিলি। ছোটবেলা একটা ঝিয়ের ছেলেকে বিয়ে করলি, চরিত্রটা তোর রাস্তায় নিলাম হয়ে গেল। তবু তোর বাবা হয়ে আমি বেঁচে আছি। তুই বিয়ে করতে রাজি হলি না, অনেক কষ্টে রাজি করিয়েছি। ভেবেছিলাম তোর বিয়ের পর আমি একটু শান্তিতে থাকবো, কিন্তু একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়ে তুই আমাকে শান্তিতে থাকতে দিবি না। তুই চাইছিস তোর এই বাপটা মরে যাও। না বাবা, না, এই কথা তুমি বলো না বাবা। আমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমি মাথা পেতে নেব, কিন্তু আমার বাবার কিছু হয়ে গেলে আমি তা কোনোদিনই সহ্য করতে পারবো না। থাক থাক, তোর মুখে আরো সব কথা বানাই না। তুই এই প্রতীককে ডিভোর্স দিতে চাইছিস তো? করে দে, করে দে ডিভোর্স। এ মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। আমি নিজেই নিজেকে শেষ করে দেব। শোনো শোনো শোনো, তুমি এই ব্যাপার নিয়ে একদম টেনশন করো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে? কি ঠিক হবে? ও একটা ভুল, ওর জীবনটা